মেসেজ পড়ে আটকে উঠল রুমাইশা। সাফওয়ান আজ আবার এসেছে নাকি? তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দরজার সামনে দাঁড়ালো। তারপর কান পাতল দরজায়। না, কোনো শব্দ আসছে না তো। বড় করে একটা নিঃশ্বাস নিল ও। তারপর আস্তে আস্তে দরজার লক খুলল, যেন শব্দ না হয় একটুও। দরজার লক খুলে আস্তে করে টান দিয়ে সামনে তাকাতেই কারোর চওড়া বুকে চোখ পড়ল ওর। বুকের মালিকটাকে সেটা বুঝতে আর বেগ পেতে হলো না। নিমিষেই মুখে স্মিত হাসি ফুটে উঠল রুমাইশার। সেই সাথে উৎকণ্ঠিত হলো। বুকের থেকে চোখ সরিয়ে সাফওয়ানের মুখের দিকে তাকালো ও। মাস্কার গগলস পরিহিত দীর্ঘকায় ব্যক্তিটি তার দিকেই তাকিয়ে আছে। দরজার সামনে থেকে সরে গিয়ে সাফওয়ানকে ভেতরে আসার জন্য জায়গা করে দিল ও। ধীর পায়ে রুমের ভেতর ঢুকে বিছানায় গিয়ে বসে পড়ল সাফওয়ান। বাম হাত দিয়ে টেনে মুখের মাস্কার গগলসটা খুলে ফেলল ও। চারিদিকটা চোখ বুলিয়ে নিয়ে দরজাটা আবার সাথে সাথেই লক করে দিল রুমাইশা। তারপর সাফওয়ানের পাশে বসতে বসতে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি কেন এসেছেন এখন? কিভাবে এসেছেন? কেউ দেখে ফেললে কি হবে? আপনি ভাবতে পারছেন? ছাদের দরজা বন্ধ করেনি আজ তোর বাপ, নইলে রাস্তার উপর থেকে তোকে জানালা দিয়ে দেখেই চলে যেতাম। এরপর দুই হাত উপরের দিকে উঠালো সাফওয়ান। তারপর রুমাইশাকে ইশারা করে বলল, আমার টি শার্টটা খুলে দে। রুমাইশা বাধ্য মেয়ের মতো সাফওয়ানের টি শার্টটা ধরে ওপরের দিকে টান দিয়ে খুলে দিল। তারপর সেটা আলনায় মেলে দিল। বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে চোখ দুইটা বন্ধ করে ডান হাতটা উল্টো করে কপালের উপর রাখল সাফওয়ান। আর তখনই রুমাইশার চোখ গেল সাফওয়ানের হাতের ক্ষতর দিকে। এ কি, আপনার হাত কেটেছে কিভাবে? খুব ভালোভাবেই তো কেটেছে দেখছি। সাফওয়ানের হাতটা টেনে নিজের কোলের উপর নিয়ে উৎকণ্ঠিত হয়ে বলল রুমাইশা, ব্যান্ডেজও তো বাঁধেননি, এইভাবে আলগা করে রাখলে ইনফেকশন হয়ে যাবে। কিসে কেটেছেন? কাজ ঢুকে গেছিল, ঠিক হয়ে যাবে। তুই অত লাফালাফি করিস না, স্থির হয়ে বস আমার কাছে একটু, মৃদুস্বরে বলল সাফওয়ান। কিন্তু রুমাইশা শুনল না। উঠে গেল ওর ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলের মাঝ বরাবর একটা তাক থেকে অয়েনমেন্ট, তুলা আর ব্যান্ডেজ বের করলো ও। তারপর আবার বিছানার কাছে ফিরে গিয়ে সাফওয়ানের হাতটা কোলের উপর নিয়ে ধীরে ধীরে সতর্কতার সঙ্গে সাফওয়ানের হাতটা ড্রেসিং করতে থাকলো। খুব আলতো করে স্পর্শ করলো, যেন সাফওয়ানের একটুও ব্যথা না লাগে। সাফওয়ান ওভাবেই চোখ বুজে রইল। রুমাইশার এই ছোট সেবাটুকু যেন সমস্ত মন দিয়ে শুষে নিচ্ছে ও। চোখ খুললে হয়তো এতটা গভীরভাবে স্পর্শগুলো অনুভব করতে পারবে না ও। সেই ভয়ে চোখ খুলছে না। রুমাইশা আলতো হাতে সময় নিয়ে ধীরে ধীরে তুলা দিয়ে ক্ষতটা মুছে অয়েনমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। সাফওয়ানের মন পুড়তে লাগলো। ওর হাতে বেশি সময় নেই। যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। নিজের ভবিষ্যতের কথা ভেবে হতাশ হলো ও। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর হয়তো এভাবে পাওয়া হবে না। পুরো জীবনের চিত্র পাল্টে যাবে ওর যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। ও জানেও না কখন কিভাবে কি হয়ে যাবে। ব্যান্ডেজটা শেষ করে রুমাইশা সাফওয়ানের মুখের দিকে তাকালো একবার। এ কি, আপনার চোখে পানি কেন? ভাইয়া, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আতঙ্কিত হয়ে বলল রুমাইশা। সাফওয়ানের চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখ খোলেনি এখনো ও। আগের মতো করেই চোখ দুইটা বন্ধ করে আছে। রুমাইশা তৎক্ষণাৎ হাতের জিনিসপত্রগুলো টেবিলের উপর রেখে দিয়ে সাফওয়ানের কাছে আসলো। তারপর ধরা গলায় বলল, আপনি কেন কাঁদছেন? কি হয়েছে বলুন আমাকে। সাফওয়ানের চোয়ালদয় ধরে সাফওয়ানের মুখের দিকে খুব মনোযোগ দিয়ে তাকালো রুমাইশা। ভ্রু দুইটা কুঁচকে আছে সাফওয়ানের, যেন ব্যথাগুলো নিজের ভেতর রাখার প্রাণপণ চেষ্টা করছে, পারছে না। চোখ থেকে অবিরত পানি গড়িয়ে পড়ছে। নাক টানছে সাফওয়ান, ঢোক গিলছে বারবার। চোখ খুলুন সাফওয়ান, আমার দিকে তাকান। কি হয়েছে বলুন, দয়া করে বলুন আমাকে। এইভাবে কাঁদবেন না প্লিজ। অসহায় দৃষ্টিতে তাকিয়ে মিনতিপূর্ণ কণ্ঠে বলল রুমাইশা। সাফওয়ানের চোখের কোণাগুলো হাত দিয়ে মুছে দিল আলতো করে। সাফওয়ান চোখ খুলল এবার। রুমাইশাকে টেনে এনে শুইয়ে দিল নিজের পাশে। তারপর উবু হয়ে শুয়ে মাথাটা
উঁচু করে রুমাইশার মুখটা দেখলো। কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকলো রুমাইশার মুখের দিকে। রুমাইশা কি হচ্ছে তা বুঝতে না পেরে অবুঝ দৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। রুমাইশার দিকে তাকিয়ে থাকারত অবস্থাতেই চোখ দুইটা আবারও ঝাপসা হয়ে এলো সাফওয়ানের। হুট করে জড়িয়ে ধরল ও রুমাইশাকে। রুমাইশার বুকে মুখ লুকিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল ওকে, নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে। সাফওয়ানের এমন ভালোবাসাময় আক্রমণে হকচকিয়ে গেল রুমাইশা। অপ্রস্তুত হয়ে কিছুক্ষণ ইতস্তত করে ধীরে ধীরে নিজের দুইটা হাত সাফওয়ানের নগ্ন পিঠের ওপর রাখল। তারপর ধীরে ধীরে হাত বুলিয়ে দিল পিঠে। কি হয়েছে আপনার? কেন কাঁদছেন আপনি? দয়া করে বলুন আমাকে। এভাবে নিজের ভেতর কথা জমিয়ে রেখে কষ্ট পাবেন না প্লিজ। ডান হাতটা সাফওয়ানের চুলের উপর রেখে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল রুমাইশা। সাফওয়ান চোখ জোড়া বন্ধ করে রুমাইশার বুকে নাক ডুবিয়ে ওর বুকের গন্ধ টেনে নিল জোরে। তারপর জড়ানো গলায় থেমে থেমে বলল, আমি বাঁচব না বেশি দিন রিমু। আর বাঁচলেও মানুষ হিসেবে হয়তো বাঁচব না আমি। আমি ধীরে ধীরে হারিয়ে ফেলছি যেন নিজেকে। ঘোর ঘোর লাগছে সবকিছু। সবকিছু অসহ্য লাগছে আমার। সবকিছু শেষ করে ফেলতে ইচ্ছে করছে। আমার রুমে আমার দম বন্ধ হয়ে আসছে যেন। মাটিতে মিশে থাকতে ইচ্ছে করছে সব সময়। আজ ভোরে আমি হঠাৎ করেই কাউকে মনে করতে পারছিলাম না। আমার স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পাচ্ছে হয়তো। কিছুদিন পর হয়তো আমি পুরোপুরি জংলি জানোয়ার হয়ে যাব রিমু। কাউকে আর আমার মনে পড়বে না রিমু। সবাইকে ভুলে যাব আমি। আমার মস্তিষ্ক আমাকে সব ভুলিয়ে দিচ্ছে। এরকম হলে আমার মায়ের কি হবে? আমার মা কিভাবে বাঁচবে আমাকে ছাড়া? তোকেও ভুলে যাব আমি। তোকে আর কখনো মনে পড়বে না হয়তো। তুই কি করবি আমাকে ছাড়া? সাফওয়ানের চোখ থেকে পানি ঝরছে আবার। রুমাইশার বুকটা ভিজে যাচ্ছে যেন। এদিকে রুমাইশা যেন জমে গেল সাফওয়ানের কথায়। সাফওয়ান ভুলে যাবে সব, সব ভুলে যাবে। ওকেও? ও কি করবে তখন? ও কিভাবে বাঁচবে সাফওয়ানকে ছাড়া? সাফওয়ান চোখ মুছল। রুমাইশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল ও। যেন একটু আলগা করলেই রুমাইশা চলে যাবে ওর আলিঙ্গনের ভেতর থেকে। আমি বাঁচতে চাই রিমু, অনেক অনেক বেশি। এরকম আদর খেতে চাই সারা জীবন, সারাটাক্ষণ। তোকে নিজের বউ করতে চাই। আমার মায়ের কোলে মাথা রাখতে চাই। আমার বাবা, আমার প্রাণের বাবাকে আগের মতো করে জড়িয়ে ধরতে চাই আবার। আমার ছোট ভাইটিকে আদর করতে চাই আবার আগের মতো করে। আমাদের বাচ্চাদের সাথে খেলতে চাই আমি। ওদের মুখে বাবা ডাক শুনতে চাই আমি। এসব এসব কেন হলো আমার সাথে? একটা সুন্দর জীবন তো আমার প্রাপ্য ছিল রে রিমু। তাহলে আমার সাথে কেন এমন হলো? কি পাপ করেছি আমি? আমি আমি এই বুক থেকে এখন কোথাও যেতে চাই না আর। কখনো না, কোথাও না, একটুও না। ডুকরে কেঁদে উঠল সাফওয়ান। রুমাইশার বুকের সাথে মিশে যেতে চাইল যেন। রুমাইশা হতবিহ্বল হয়েছিল এতক্ষণ। সাফওয়ানের কান্নার শব্দে হুঁশে এলো ও। ও কি করবে ভেবে পেল না। কিন্তু এখন সাফওয়ানের সাথে সাথে ওকেও ভেঙে পড়লে চলবে না। ওকে শক্ত হতে হবে। সাফওয়ানকে সাহস দিতে হবে। নিজেকে সামলে রুমাইশা নিজের দুই হাত দিয়ে সাফওয়ানের মাথাটা নিজের দিকে নিয়ে এসে কপালে গভীরভাবে চুম্বন দিল। চিন্তা করবেন না আপনি, ঠিক হয়ে যাবে সব। সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না আপনার। আমি আছি আপনার সাথে। ফুপ্পি আছে, ফুপ্পা আছে, শাফিন আছে। আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান আল্লাহ তাআলা কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেবে। আপনি আর কাঁদবেন না, মন খারাপ করবেন না আর। আপনি এইভাবে কাঁদলে আমি কোথায় যাব বলুন? কোনো না কোনো উপায় ঠিকই পেয়ে যাব আমরা। সাফওয়ানকে নিজের সর্বশক্তি দিয়ে বুকের সাথে মিশিয়ে ধরা গলায় বলল রুমাইশা। সাফওয়ান অনেক কষ্টে নিজেকে সামলে নিল। কিছুক্ষণ পর চোখ মুছে রুমাইশার বুকের ওপর থেকে মাথা উঠিয়ে থুতনিটা বুকের উপর ঠেকিয়ে জলজলে চোখ দুইটা দিয়ে তাকালো রুমাইশার চোখের দিকে। তারপর বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, খিদে পেয়েছে আমার, কিচ্ছু খাইনি আমি দুপুর থেকে। দুপুর থেকে খাননি? আপনি আগে বলেননি কেন? সাফওয়ানকে নিজের ওপর থেকে উঠিয়ে নিয়ে নিজে উঠল রুমাইশা। তর্জনী দিয়ে নিজের
চোখের কোণে জমে থাকা পানির রেশটুকু মুছে নিয়ে বলল, আপনি এখানেই থাকুন, আম্মি রান্নাঘরে যাচ্ছে। দেখি ফ্রিজে তরকারি আছে নাকি, গরম করে নিয়ে আসছি আমি। দরজার দিকে এগিয়ে যেতেই পেছন থেকে কামিজের কোণাতে টান পড়ল। সাফওয়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে রেখে যাস না এখানে, প্লিজ। রুমাইশা পেছন ফিরে বিছানায় উঠে বসা সাফওয়ানের মাথাটা নিজের দিকে এগিয়ে নিয়ে এসে কপালে প্রেমপূর্ণ চুম্বন এঁকে দিল। তারপর সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, ভেঙে পড়বেন না একদম, আমি এক্ষুনি আসছি, 5 মিনিটও লাগবে না। সাফওয়ানের থেকে ছাড়া পেয়ে রুমাইশা ধীরে ধীরে দরজার লক খুলে গেল রান্নাঘরে। বাবার নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। তার মানে বাবা এখন গভীর ঘুমে, আর মা এমনিতেও গভীর ঘুমই দেয়। অত জোরে নাক ডাকার শব্দে যার ঘুম ভাঙে না, তার এই সামান্য শব্দেও ঘুম ভাঙবে না। তবুও নিঃশব্দে ফ্রিজের দরজাটা খুলে ভাত বের করলো ও মাংসের বাটিটা বের করে রাখলো বাইরে। রাইস কুকারে ভাতটা গরম করার জন্য অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিল। তরকারিটা চোলাই দিল দ্রুত। মাংসটা গরম হলেও ভাত গরম হতে সময় লাগলো খানিকক্ষণ। রুমাইশা একটা প্লেটে বেশি করে ভাত নিয়ে মাংসের বাটিটা হাতে করে নিয়ে চলল নিজের রুমে। নিঃশব্দে পা ফেলে ফেলে আগালো। রুমাইশা নিজের রুমে ঢুকতে যাবে এমন সময় সাফিন বের হয়ে এলো গেস্ট রুম থেকে। বের হয়েই রুমাইশাকে এক হাতে থালা আর অন্য হাতে বাটি নিয়ে ওর দিকে তাকিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নিজেও দাঁড়িয়ে গেল। আপু, তুমি এত রাতে এখানে? অবাক হয়ে বলল সাফিন। রুমাইশা অসহায় দৃষ্টিতে ইশারায় বলল, চুপ থাকতে, নইলে বাবা মায়ের ঘুম ভেঙে যাবে। সাফিন রুমাইশার ইশারা বুঝল, নিঃশব্দে হেঁটে এলো রুমাইশার নিকট। আমি ভাবলাম কে না কে, তাই বাইরে এসেছি। কিন্তু কি ব্যাপার আপু, রাতে তো আমরা একসাথেই খেয়েছি, তোমার আবার খিদে পেয়েছে? ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো সাফিন। আমি খাবো না, তোর ভাই খাবে। তুই এখন চুপচাপ নিজের রুমে যা, কোনো সাউন্ড করবি না। রুমাইশাও ফিসফিসিয়ে বলল। ভাইয়ের খাওয়ার কথা শুনে সাফিনের চোখ বড় বড় হয়ে গেল। ভাইয়া এখানে কখন এসেছে? এসেছে কিছুক্ষণ আগে। ভালো নেই তোর ভাইয়া, ওর মন খারাপ অনেক। তোকে আমি পরে এক সময় বলবো, তুই এখন রুমে যা। রুমাইশার কথা মতো সাফিন আবার নিজের রুমে গেল। রুমাইশা দরজা ডান পা দিয়ে ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দিল, লক করলো না। তারপর প্লেট বাটি বিছানার উপর রেখে রুমের ডিম লাইট জ্বালালো। সাফওয়ান বিছানায় আগের মতো করেই বসে আছে এখনো। রুমাইশা হাত ধুয়ে বিছানায় বসলো। তারপর ভাতের প্লেটে মাংস নিয়ে ভাত মাখিয়ে মুখে তুলে খাইয়ে দিতে লাগলো সাফওয়ানকে। প্রচন্ড ভালো লাগলো সাফওয়ানের। শেষ কবে ওকে কেউ মুখে তুলে খাইয়ে দিয়েছে ওর মনে পড়ে না। প্রচুর আদর আদর করে রুমাইশা খাইয়ে দিল ওকে। সাফওয়ানের মনে হলো এই মুহূর্তটা কখনো শেষ না হোক। প্রেয়সীর এই মুখে তুলে খাওয়ানো, এই আদর আদর করে তাকানো, মুখের কোণায় লেগে থাকা খাদ্যকণাগুলোকে হাত দিয়ে সরিয়ে দেওয়া, এসব যেন এখানেই থেমে যায়। বাকিটা জীবন যেন এভাবেই কাটে। কিন্তু তা কখনো সম্ভব না। ও আর কদিন বাঁচবে জানে না। এই নরম হাতটাতে আর খাওয়াতে হবে না হয়তো কখনো। এই মায়া মায়া মুখটা আর দেখা হবে না। ওই সুন্দর চোখের চাহনি দিয়ে কেউ আর ওকে ঘায়েল করবে না। আর কোনো বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পারবে না ও। ও যখন থাকবে না তখন ওর রিমু অন্য কারুর হয়ে যাবে এক সময়। অন্য কেউ ওকে ছোবে, ভালোবাসবে অনেক। আরো হয়তো তখন থাকবে কোনো গহীন জঙ্গলে, হুঁশজ্ঞানহীন হিংস্র বন্য প্রাণীর মতো ঘুরে বেড়াবে। বা হয়তো বেঁচে থাকবে না, মেরে ফেলা হবে ওকে। এই মানব সমাজের কোনো সভ্যতার কথাই হয়তো ওর মনে থাকবে না। আর একসময় নিজের মাতৃভাষাকেও হয়তো ও ভুলে যাবে। খেতে খেতেই আবারও ডুকরে কেঁদে উঠল সাফওয়ান। কেঁদে কেঁদেই বলল, আমি বাঁচতে চাই রিমু, আরো অনেক অনেক দিন তোর সাথে একসাথে বৃদ্ধ হতে চাই। আমাদের বাচ্চাদেরকে বড় হতে দেখতে চাই। একটা ছোট্ট সুন্দর পরিবার চাই আমি। আমি চাই না এই অভিশপ্ত জীবন। আমি তোকে ভুলে যেতে চাই না। আমি কাউকে ভুলতে চাই না। ভুলতে চাই না আমি কাউকে। রুমাইশা অসহায় হয়ে তাকিয়ে রইল ওর দিকে। সাফওয়ানের এই কান্না ভেজা আকুতি যেন ওর বুকের ভেতর এসে আঘাত করছে। ভাতের প্লেটটা
হাত থেকে নামিয়ে একপাশে রেখে দিয়ে সাফওয়ানের কাছে সরে এলো ও। বাম হাতটা দিয়ে সাফওয়ানের চোখের পানি মুছে দিয়ে চোয়াল স্পর্শ করে বলল, আর কাঁদবেন না, চুপচাপ খেয়ে নিন। কোনো না কোনো রাস্তা অবশ্যই পাওয়া যাবে। এসব নিয়ে এখন আর ভাববেন না প্লিজ। শরীর খারাপ হবে আপনার। খেয়ে ঘুমান একটু। চোখ ফুলে গেছে আপনার। দ্রুত খেয়ে নিন। তারপর হাতে করে খাবার তুলে আবার ধরল সাফওয়ানের মুখের কাছে। সাফওয়ান কোনো মতে কান্না থামিয়ে রুমাইশাকে দিকে তাকিয়ে তাকিয়ে খেতে থাকলো। খাওয়া শেষে টেবিলের উপর থেকে পানির বোতলটা সাফওয়ানের কাছে দিয়ে রুমাইশা চলে গেল রান্নাঘরে। প্লেট আর বাটিটা নিঃশব্দে রেখে হাতটা ধুয়ে আবার এলো রুমে। এসে দরজাটা লক করে দিল। তারপর ডিম লাইটটা বন্ধ করে দিল। বাইরে থেকে জানালা দিয়ে আবছা আলো আসছে রুমে। দেখা যাচ্ছে কোনো রকমে। হাঁটতে হাঁটতে বিছানা পর্যন্ত গেল রুমাইশা। তারপর বিছানায় উঠে সাফওয়ানকে বলল, আপনি এখন একটু ঘুমান। আমি আজান দেওয়ার আগে আপনাকে জাগিয়ে দেব। বাবা মা ঘুম থেকে জাগার আগেই আপনাকে বাড়ি ছাড়তে হবে, নইলে ফেঁসে যাবেন। এরপর বালিশটা ঠিক করে তাতে শুয়ে পড়ল রুমাইশা। তারপর দুই হাত সাফওয়ানের দিকে বাড়িয়ে মোহনীয় কণ্ঠে বলল, আসুন, আমার বুকে আসুন। সাফওয়ান কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে শয়নরত রুমাইশাকে দেখল। তারপর রুমাইশার কাছে সরে এসে রুমাইশার বাড়িয়ে দেওয়া একটা হাতের আঙুলের ফাঁকে নিজের আঙুল দিয়ে হাতটা মুঠি করে ধরল। তারপর সেই হাতটাকে রুমাইশার মাথার কাছে নিয়ে বিছানার সাথে চেপে ধরল শক্ত করে। এরপর রুমাইশার আরো কাছে এসে ওর মুখের কাছে নিজের মুখ নিয়ে নিজের শরীরের অর্ধাংশ সম্পূর্ণ ভর রুমাইশার শরীরের উপর ছেড়ে দিল ও। রুমাইশার শরীরের সমস্ত পশম যেন দাঁড়িয়ে গেল সাফওয়ানের স্পর্শে। কেঁপে উঠল ও। অবিন্যস্ত দৃষ্টিতে সাফওয়ানের চোখের দিকে তাকালো ও। নিঃশ্বাস ঘন হতে লাগলো ওর। নিজের বুকে সাফওয়ানের বুকের ভেতরকার হৃৎপিণ্ডের কম্পন টের পেল যেন। সাফওয়ান নিজের জলজলে চোখের নেশাত্মক চাহনি ফেলল রুমাইশার অক্ষি যুগলে। কিয়ৎক্ষণ ওভাবেই ওর চোখে তাকিয়ে থেকে অকস্মাৎ নিজের কুচকুচে কালো অধর যুগল স্পর্শ করে স্নেহের চুম্বন বসিয়ে দিল রুমাইশার ললাটে। আবেশে চোখ বুজে নিল রুমাইশা। হৃদযন্ত্রটা বুকের ভেতর তোলপাড় শুরু করছে ওর। কপাল থেকে অধর সরিয়ে রুমাইশার ঠোঁটের কাছে মুখ নিয়ে এসে নিজের কালো লকলকে দ্বিখণ্ডিত জিহ্বা দ্বারা ধীরে ধীরে লেহন করল রুমাইশার ঠোঁটজোড়া। আর তারপরেই প্রগাঢ় চুম্বন বসিয়ে দিল অধর জোড়ায়। রুমাইশার সমস্ত সত্তাকে যেন এক চুম্বনে শুষে নিল সাফওয়ান। শুষে নিতে থাকলো। ডান হাতটা দিয়ে সাফওয়ানের পেশিবহুল বাহু চেপে ধরল রুমাইশা। ওর হাতের নখ বসে গেল সাফওয়ানের বাহুতে। কিন্তু তার বিন্দুমাত্র প্রভাব পড়ল না সাফওয়ানের ওপর। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিল সাফওয়ান। রুমাইশার মুখ থেকে অস্পষ্ট শব্দ বের হয়ে এলো। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ওর। সাফওয়ান ওর নাকে নিজের নাক স্পর্শ করল। তারপর নেশাযুক্ত কণ্ঠে বলে উঠল, অনেক ভালোবাসি তোকে, অনেক অনেক, নিজের থেকেও বেশি। রুমাইশার হাতের আঙুলের ফাঁক থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রুমাইশার বুকে মুখ ডুবিয়ে শুয়ে পিঠের তলায় হাত দিয়ে জড়িয়ে ধরল আবার শক্ত করে। রুমাইশা ওর বাম হাতটা সাফওয়ানের পিঠের উপর রেখে ডান হাতটা ওর মাথায় ছোঁয়ালো। তারপর মৃদু গলায় বলল, ঘুমান এবার। আর কোনো কথা নয়, দুষ্টুমিও নয়। রুমাইশার কথায় হাসল সাফওয়ান। গান শোনা একটা, তারপর ঘুমাবো। রুমাইশা ওর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, এত রাতে গান গাইলে সবাই ঘুম থেকে উঠে চলে আসবে। সাফওয়ান চোখ জোড়া বন্ধ করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, একটা প্লিজ, আস্তে আস্তে গাইলে কেউ শুনবে না। তুই ছোটবেলায় কি গান গাইতি, তোর মনে আছে? কি গান গাইতাম? আয়ুব বাচ্চুর গান, এক আকাশ তারা তুই, একা গুনিস নে, গুনতে দিস কিছু মোরে। সারাক্ষণ একটা গেয়ে বেড়াতিস, তোকে থামানো যেত না। বলতে বলতে হাসল সাফওয়ান। তারপর আবার বলল, খুব সুন্দর গাইতি। এখন একটা গান শোনা, মাত্র একটা গান, শুনেই ঘুমিয়ে পড়বো, প্রমিস। নাছোড়বান্দার মতো করে বলল সাফওয়ান। ঠিক আছে, আপনি আর কোনো কথা বলবেন না। ঘুমের চোটে আপনার কথা ঘুলিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করুন, আমি শোনাচ্ছি গান। সাফওয়ান আর কোনো কথা বলল না। আরো আয়েশ করে রুমাইশার বুকে মুখ ডুবালো।
রুমাইশা কান ধরল। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসে ঠান্ডা গন্ধ বয়ে বেড়াই ঘরেরও বাহিরে। আসো ছোট্ট একটা গান করি, যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে হাতখানা দিবে কপাল ভরে। ভয় নেই, আছি আমি পাশে, হাতখানা ধরে আছি হেসে। কোলেতে আমার, মাথা তোমার। অন্ধকার রাত, নিশ্চুপ সব, জোনাকি দল আজও জেগে আছে। তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের। হাতে রেখে হাত, দেখে ঘড়ি, বসে অপেক্ষা করি। কবে হবে কাল, ফুটবে সকাল। আয় ঘুম চুম্বন দে তার সারা কপালে, যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়। আয় চাঁদ মামা কাছে আয়, যাতে অন্ধকার না হয়। আলো মাখা কপালেতে টিপটা দে, যাতে কিছু আলোকিত হয়, সে যাতে ভয় না পায়। পড়ি আয়, তার দুই হাত ধরে নিয়ে যা স্বর্গের খেলাঘরে, যেথা মিলবে তার সুখের ঠিকানায়। তারা দল ছুটে আয় এইখানে, তার ঘুমখানা যাতে না ভাঙে, তাই নিয়ে যা তাকে স্বর্গের বিছানায়। যদি দেখো সেথা আমায়, বসে গান তোমায় শোনাই, তুমি মিষ্টি এক চুমু খেও মোর গালে। অন্ধকার রাত, নিশ্চুপ সব, জোনাকির দল আজও জেগে আছে। তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের। হাতে রেখে হাত, দেখে ঘড়ি, বসে অপেক্ষা করি। কবে হবে কাল, ফুটবে সকাল। আয় ঘুম চুম্বন দে তার সারা কপালে, যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়। আয় চাঁদ মামা কাছে আয়, যাতে অন্ধকার না হয়। আলো মাখা কপালেতে টিপটা দে, যাতে কিছু আলোকিত হয়। রুমাইশার মিষ্টি কণ্ঠে এই শান্ত স্নিগ্ধ গান শুনতে শুনতে গভীর ঘুমে তলিয়ে গেল সাফওয়ান।